বিশ্বব্যাপী আমরা বাংলাকে, বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন তাদের মনের কথা তুলে ধরার জন্যই এই বাংলা অ্যাফেয়ার্সের আজকের এই আয়োজন। আমাদের সঙ্গে অত্যন্ত গুণী মানুষ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন। তিনি হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনসিসিও। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের আজকের এই সমসাময়িক আলোচনায়। আমরা সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। 5 আগস্ট পরবর্তী সময়ে বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদের এই 3 মাসের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আকাশচুম্বী প্রত্যাশা এবং আপনার এত বেশি পরিমাণ ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এমনটি যে ঘটবে সেটির আপনার আশঙ্কা এবং আশাবাদ আমাদের পক্ষ থেকে প্রায় 2-2.5-3 বছর ধরে অনলাইন মিডিয়াগুলোতে আমরা ব্যক্ত করছিলাম স্পেশালি। এবং আমাদের এই বক্তব্য বা এই ভবিষ্যৎ প্রক্ষেপণকে অনেকে ভেবে নিয়েছিলেন সেই নেকড়ের গল্পের মতো, বাঘ আসছে, শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এবং আমি 2019 সনে যখন চতুর্থ উপাচার্য হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত ছিলাম, তখন আবু সাইদকে ইংরেজি বিভাগে ভর্তি করেছিলাম এবং এই মধ্য জুলাইতে তার এই যে আত্মোৎসর্গ করার ব্যাপারটি, এটি যে স্পার্কটা সূচনা করল সেটাই কিন্তু আপনার বিগত সরকারের ভিত তা কাঁপিয়ে তুলেছিল। এবং আমি যেহেতু আসলে একটা মায়ার বন্ধন, ছাত্র শিক্ষক বলে তো কথা, আমি কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে ব্যক্ত করেছিলাম, প্রতিবাদ করেছিলাম এবং প্রথম শোকবাণী আমি প্রদান করি মৃত্যুবরণের পরে এবং সেটি আমি ফেসবুকে আপলোড করি। এবং তৎকালীন আমার পরবর্তী সাকসেসর হিসেবে যিনি দায়িত্ব পালন করেছিলেন ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর হাসিবুর রশিদ, তিনি দ্বিধান্বিত ছিলেন। শেখ হাসিনা যদি কুপিত হন এই বিবেচনায়, দীপুমণি যিনি তাকে নিয়োগ প্রদান করেছেন তিনি যদি কুপিত হন, শেষ পর্যন্ত আমি যখন বিষয়টা নিয়ে শোরগোল তুললাম তখন তিনি তার যিনি জনসংযোগ কর্মকর্তা তাকে দিয়ে একটা দায় সারা গোছের শোকবাণী হাজির করেছিলেন এবং র্যাবের প্রহরায় ক্যাম্পাস ত্যাগ করে চলে যান, আশ্রয় নেন আপনার সার্কিট হাউসে। সেখান থেকে গিয়ে সেনা ছাউনিতে হাজির হন এবং সেখান থেকে বিজিবি এসকর্ট নিয়ে সস্ত্রীক ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমান তিনি সৈয়দপুর বিমানবন্দর দিয়ে। এবং এই যে অবস্থাটা, আমি বললাম যে যদি তার জায়গায় উপস্থিত থাকতাম তাহলে আমাকে মেরে তারপর। 5 আগস্ট পরবর্তী সময় যখন সরকার পরিবর্তন হলো, তার পরবর্তী সময়ে আমরা যে জিনিসগুলো দেখলাম, শিক্ষকদের উপর যে ধরনের নির্যাতন, নিপীড়ন এবং অন্যায় আচরণ, একজন শিক্ষার্থী হিসেবে কি সেটা করতে পারে? এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, সম্পর্কটা একবার তলানিতে যখন পৌঁছে যায় তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। আপনার ওই যে বলছিলাম হাসিবুর রশিদের উদাহরণ, ছিলেন বাঘ হয়ে গেলেন বেড়া। তো ফলে মরাল যে অবস্থানটা সেটা কম্প্রোমাইজড হয়ে যায় এবং তখন মানুষের সম্মানের জায়গাটা আর থাকে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে, এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যেটি ক্রিয়াশীল বর্তমানে, আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের অন্যতম মুখপাত্র রিজভী মহোদয়, তিনি এটি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পরে আবার টোন ডাউন করে ব্যাখ্যাও পাওয়া গেছে, সেটা দিয়েছেন। এখন তিনি তার যে প্রতিক্রিয়া, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনেছেন যে তিনি বঙ্গভবনে যেই
ছবি খন্দকার মোশতাক নামিয়ে ফেলেছিলেন সেটি উপস্থাপন করেছিলেন। দেখুন, ইতিহাসের যে পরম্পরা, যেখানে এ পর্যন্ত যারাই বঙ্গভবনে আপনার মহান্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তাদের সবার ছবি থাকবে, এটাই স্বাভাবিক, এবং সেই কারণেই তিনি সেই ধরনের বক্তব্য হাজির করেছেন। আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ মহোদয় তিনি ঘোষণা দিয়েছেন যে বঙ্গভবন থেকে সাবেক রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে। তো পরে সেটারও একটা ব্যাখ্যা পাওয়া গেছে যে ভিন্ন একটি হল রুম থেকে সেটি অপসারণ করা হয়েছে, যেখানে ঐতিহাসিকভাবে সকল রাষ্ট্রপতির ছবি শোভা পাচ্ছে, সেখান থেকে কিন্তু অপসারণ করা হয়। কারণ আপনি ইতিহাসকে কখনো পুনর্লেখন করা যায় না। এই সেন্টিমেন্টটা এবং এই রিয়েলাইজেশনটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল, এবং পরিষ্কার বলেছেন ইউ ক্যানট রিরাইট হিস্ট্রি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে রোডম্যাপ দেবে নির্বাচনের, এবং এর জন্য কতটুকু সময় লাগতে পারে? দেখুন, সংস্কার কমিশন তার মতো করে কাজ করছে, কিন্তু রোডম্যাপ ঘোষণার দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধানের, এবং সেই নিয়ে যথেষ্ট উৎকণ্ঠা আছে, যথেষ্ট আপনার ভাবাবেগ কাজ করছে এখানে, এবং এই ইস্যুটাকে জড়িয়ে নানান রকম বক্তব্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। তবে যাই বলুন না কেন, পথ পরিক্রমা নির্দিষ্ট একটি তারিখ, ডে কবে, সেটা যতক্ষণ পর্যন্ত ঘোষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে জল্পনা থাকবে, এটাই স্বাভাবিক। আর এখন যেটি নতুন প্রসঙ্গ উত্থাপন করা হচ্ছে সেটি হচ্ছে শুধুমাত্র একটি নির্বাচন দিবস বা তারিখের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি, সুতরাং সেই বিষয়টাও অনেকে নিয়ে আসছেন ফোরফ্রন্টে, এবং রাষ্ট্র মেরামতের কাজটি যথেষ্টভাবে না করে শুধুমাত্র আপনার নির্বাচন আয়োজন করাটাই অন্তর্বর্তী সরকারের আরাধ্য কাজ হতে পারে না। এই ডিবেটটাও কিন্তু জমে উঠেছে। দল বিএনপির পক্ষ থেকে তারা চান যে প্রয়োজনীয় সময় তারা দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন। পরবর্তীতে সর্বশেষ যে অ্যাসারশন সেটি হচ্ছে তারা মার্চের মধ্যে নির্বাচন চান। তো এই জন্যে আবার কোনো কোয়ার্টারের চিন্তা হচ্ছে অ্যাট দ্য লেটেস্ট মে। আবার মাননীয় সেনাপ্রধান তিনি বলেছিলেন যে সেনাবাহিনী 18 মাস সহযোগিতা প্রদান করবে। তো এই নানান রকমের তারিখ আমরা পেয়েছি। একজন মাননীয় উপদেষ্টা তিনি জানান দিয়েছেন যে শেখ হাসিনা যে টেনিউর, তিনি তো 5 আগস্ট পর্যন্ত তার টেনিউরের এই অংশটুকু পরিপূরণ করেছেন, বাকি যে অংশটুকু আছে সেটা আমরা করতে চাই পরিপূরণ। এই ধরনের নানান রকম মত আছে। দেখুন, একটা অর্ডিন্যান্সের খসড়া তৈরি হয়েছে, সেটা নিয়ে ইতিমধ্যে আপনার আলোচনা জমে উঠেছে। যতক্ষণ পর্যন্ত এটা আলোর মুখ না দেখছে, চূড়ান্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি অন্তিম মন্তব্য করব না। তবে আমি মনে করি এই যে অবস্থাটা, যে শঙ্কাটা, সেটা একমাত্র দূরীভূত হতে পারে একটি নির্দিষ্ট তারিখ এবং একটি পথ পরিক্রমা বা রোড ম্যাপ যদি হাজির করা হয়। আওয়ামী লীগের শাসন আমলে আমরা দেখেছি যে শিক্ষা ব্যবস্থা কিভাবে ভেঙে পড়েছে। আমি খুব সবিস্তারিত আপনার কাছ থেকে শুনতে চাইবো যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার নেপথ্যে প্রকৃত অপরাধী কে এবং তিনি কি কি করেছেন। আমার মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমাদের সম্মানীয় রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল সহ একটা প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলাম। প্রায় 12-14টি ইলেকট্রনিক মিডিয়া ছিল, সেখানে প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও ছিলেন, এবং আমি খোলামেলা ছেড়ে কেশে দায় এবং দায়িত্ব নিয়ে বলেছি যে এই সমগ্র শিক্ষা ব্যবস্থার এই যে অবস্থাটা এবং আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনির। তার আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এবং এটা নিরসন করা দরকার, জনসমক্ষে বিষয়টা নিয়ে আসা দরকার। আমার জানা মতে ব্রিটিশ আমল বলুন, পাকিস্তান আমল বলুন, বাংলাদেশ আমলে আজ পর্যন্ত
কোনো সিটিং ভাইস চ্যান্সেলর, সিটিং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে খোলামেলা এরকম বক্তব্য হাজির করেননি। এবং আমি মানসিক প্রস্তুতি নিয়েই গেছি যে আমার উপর নানানভাবে খড়গহস্ত হবেন তিনি, হ্যাকেল করার চেষ্টা করবেন এবং তার আশ্রয় প্রশ্রয় যারা আছে তাদের অ্যাক্টিভেট করবেন। আমি শুনেছি যে প্রায় শখানেক সংবাদ মাধ্যমের তার অনুরক্ত যারা ছিলেন তাদেরকে প্লেন চার্টার করে তিনি কাঠমান্ডু নিয়ে গিয়েছিলেন এবং বলা হয়েছিল ফিরে এসে তারা যাতে হাত খুলে নানানভাবে আমার ইমেজ টার্নিশ করবার চেষ্টা করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে তার যে রেসপন্সাররা ছিল তাদেরকে তিনি উৎসাহিত করেছেন। তিনি ইউজিসিকে লেলিয়ে দিয়েছিলেন, আমি এই শব্দটাই ব্যবহার করলাম। এবং তৎকালীন তার সবচেয়ে আস্থাভাজন সদস্য যিনি ছিলেন প্রফেসর ডক্টর আলমগীর, তাকে নরমে গরমে যে ব্যাপারটি বললেন যে যদি দ্বিতীয় টার্মে এখানে থাকতে হয় তাহলে আমি যা চাই তাই করতে হবে, অর্থাৎ একটা মন গড়া প্রতিবেদন হাজির করতে হবে যাতে জনসমক্ষে হেয় প্রতিপাদন করা যায়। এবং ঠিক অবিকল তাই তাকে করতে হয়েছিল। এবং যেই তদন্ত কমিটিটা গঠন করে দেওয়া হয়েছিল মূলত 7 বার চিঠি লিখে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করেছে, কমিশন কিন্তু সেই তদন্ত কমিটি গঠন করেন। এবং পরবর্তীতে তার লোকজন নেটওয়ার্কে যারা ছিলেন দেখলেন যে এটা খুব একটা ধোপে টিকবে না, তখন আবার আইএমইডিকে দিয়ে একই জাতীয় আর একটি আপনার প্রতিবেদন হাজির করার চেষ্টা করেছেন। তবে ওটা অত স্ট্রেট হয়নি, স্ট্রেট জ্যাকেট। পরে তার নিয়ন্ত্রণাধীন শিক্ষা মন্ত্রণালয় থেকেও একই রকমের একটি প্রতিবেদন, এই যে ন্যারেটিভগুলো তৈরি করে সেগুলো আমাদের ঘাড়ে দিয়ে দেওয়ার জন্য দুদককে পর্যন্ত ইন্সপায়ার করেছেন। এবং বিষয়টা হচ্ছে কোনো আর্থিক অনিয়মের বিষয় নেই, বিষয়টা হচ্ছে এই যে আমরা এই প্রকল্প তার দায়িত্ব গ্রহণ করার আগের যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি একদিকে যেই নকশা অনুমোদিত হয়েছিল সেটা পরিবর্তন করে ফেলেছিলেন। এখন মাটির নিচে যেই ভিত সেটাই যদি আপনি পরিবর্তন করে দেন তখন আর বাকি তো কিছু অবশিষ্ট থাকে না, ওটার উপরেই আপনি কাজ করতে বাধা। দ্বিতীয়ত আপনার যে কনসালটেন্ট ছিলেন তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তিনি আগ্রহ ব্যক্ত করেছিলেন। কাজ তো থামিয়ে রাখা যাবে না, আমাদের ছাত্রছাত্রীদের তারপরে বিদ্যার্থী সমাজের সবারই একটা আকাঙ্ক্ষা উত্তরের বাতিঘর। এখানে এই প্রকল্প 99 কোটি টাকার মতো, সেটি সম্পন্ন করার জন্যে আমাদের অগ্রসর হতে হয়েছে। আমরা সবাইকে জানান দিয়েছি, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, সকল স্টেক হোল্ডারকে চিঠি দিয়ে বলেছি যে এখানে কাজ তো থামিয়ে ফার্দার কাজগুলো এইভাবেই করতে হবে। এবং তারপরেও সব জেনে শুনে দীপুমণি আমাদের কাজ আটকে দিলেন যাতে আপনার এটা সম্পূর্ণ না হয়। আমাদের কাছে অবশ্য যা টাকা ছিল আমরা পুরোটাই কিন্তু ট্রেজারিতে জমা দিয়ে দিয়েছি, রাখিনি বিশ্ববিদ্যালয়ের তহবিলে। এবং যাবতীয় হ্যাকেল করা যায় তার সর্বাত্মক প্রয়াস তিনি নিয়েছেন, কিন্তু শেষ অবধি আমরা প্রিভেল করেছি। এবং তার লোকজন কিন্তু ধরুন পপুলার গণমাধ্যমে আছে, তিনি একসময় ছাত্র ইউনিয়ন করতেন এবং তার সিম্পেথাইজাররা প্রথম আলোতে আছে, টিআইবিতে আছে, তারপর দুদকে আছে, আইএমইডিতে আছে, শিক্ষা মন্ত্রণালয়ে আছে। তাদের দিয়ে যত রকমভাবে পারা যায় বিতর্কিত করবার একটা চেষ্টা তিনি করছেন এখন জেলখানায় থেকে। এবং তিনি তার সবচেয়ে বড় যে হ্যাঞ্চম্যান ছিল সেলিম শাহ, তাকে তার পুত্র সহ গণপিটুনি তার ইঙ্গিতেই মেরে ফেলা হয়েছে যাতে রাজ সাক্ষী আর না থাকে। এই যে 7,000 কোটি টাকা যে তসরুপ করলেন আমাদের মেঘনার পক্ষ থেকে, আপনার তটরেখা জুড়ে যে বালু উত্তোলন করে বিক্রি করে দিলেন। তারপরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রকল্পটি পরে বাতিল হয়েছে জমি অধিগ্রহণ নিয়ে, সেটা নিয়ে বাদ সেধেছিলেন আমার মতো আপনার অঞ্জনা মজলিস, তাকে একদিনে ট্রান্সফার করে দিলেন নেত্রকোনায়। তারপর চাঁদপুর আওয়ামী লীগ যখন দায় এবং দায়িত্ব নিতে অস্বীকার করলো এবং আমাদের সেই সময় সংবাদ মাধ্যমে যথেষ্ট সক্রিয় ছিলেন, একসময় সভাপতি ছিলেন প্রেস ক্লাবের, পরে মেম্বার পার্লামেন্ট হয়েছিলেন, তিনি যখন সোচ্চার হলেন, এই সব কিছু মিলিয়ে ব্যাপারটি দাঁড়ালো আদালতের দৃষ্টি আকৃষ্ট হলো। আদালত দুদককে নির্দেশ প্রদান করাতে
তখন শিক্ষা সচিব মহোদয় একটা তদন্ত কমিটি করলেন একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে। এই ঘটনার জাহাজানি হওয়ার পর তিনি তার প্রভাব খাটিয়ে দীপুমণি পরের দিনই শিক্ষা সচিবকে ট্রান্সফার করে দিলেন, যাতে এটাও তৃতীয় যায়। এই হচ্ছে দীপুমণির কায় কারবার, এবং তিনি এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার একেবারে চূড়ান্ত যা যা করা দরকার সবই করেছেন। তার ধারাবাহিকতা পরবর্তী নভেল এর মধ্যে যুক্ত হয়েছেন, এবং সেই লিগ্যাসি একেবারে যে বিদায় নিয়েছে সেটা ভাবার কোনো কারণ নেই। সেলিম চেয়ারম্যান এবং তার ছেলে শান্ত, চিত্রনায়ক শান্ত, তাকে হত্যা করা হয়েছে, এর পিছনে সরাসরি দীপুমণির হাত রয়েছে বলে আপনি অভিযোগ মানে তুলেছেন। রাজ সাক্ষী যাতে না থাকে, মানে 7,000 কোটি টাকার বালক খেকো হওয়ার যেই বিষয়টা, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য দীপুমণি এটি করিয়েছেন বলে আপনি অভিযোগ করছেন। কারণ হচ্ছে যতগুলো ডিও ইস্যু হয়েছে সবই কিন্তু দীপুমণির স্বাক্ষরে। রাইট। আপনি দায় এড়াবেন কি করে? এবং আমাদের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে প্রকল্পে যে অচল অবস্থা, সেটাও দায় দায়িত্ব সম্পূর্ণ তার। যেহেতু তিনি তৎকালীন যেহেতু আমরা শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, সেই কারণে তিনি তার প্রতিহিংসা চরিতার্থ করার চিন্তা থেকে আমাদের প্রকল্পটি আটকে দিয়েছে। অভিযোগও এসেছে দীপুমণির ভাই সম্পর্কে, আমি তার সম্পর্কে একটু জানতে চাই। দেখুন, এই সহোদর তিনিও পেশায় ডাক্তার, এবং ওয়াদুদ ভালো নাম, ডাক নাম টিপু। তো চাঁদপুরের লোকজন মজা করে তাকে টিপুমণি হিসেবে অভিহিত করতেন। বাহ। এবং তিনি এতই মানে দৃষ্টি নজর কাড়া হয়ে গিয়েছিলেন যে সরকারি জমি দখল করে তিনি বিশাল এলাকা জুড়ে তার নিজের নামে টিপুনগর স্থাপন করেছিলেন, যেটা আসলেই ন্যাক্কারজনক একটি ঘটনা। এবং এটা আপনার সরকারের তাবে নিয়ে আসাটা অনতিবিলম্বে প্রয়োজন। তিনি 400 কোটি টাকার যে স্ক্যামটা শিক্ষা মন্ত্রণালয়, যে কারণে সচিব মহোদয়কে সরে যেতে হলো, সেটাও কিন্তু ইনভেস্টিগেশন হওয়া দরকার। তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করেন? আমি তো মনে করি যে এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রকল্পটি যে মুখ থুবড়ে পড়ল, এর দায় তিনি এড়াতে পারেন না। তিনি তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে আমাদের প্রকল্প যাতে অচল অবস্থা তৈরি হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করেছেন, অপব্যবহার করেছেন তার ক্ষমতার। তিনি দায় আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং আমাদের প্রশাসনের উপর চাপানোর চেষ্টা করেছেন। তিনি আইএমইডিকে প্রভাবিত করেছেন, তিনি তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রভাবিত করেছেন, তিনি ইউজিসির কর্মকর্তাদের প্রভাবিত করেছেন। আপনার ফেরদৌস সাহেব, যিনি মেম্বার ছিলেন সেই কমিটি, দুর্গা রানী, যিনি সার্বিক দায়িত্ব পালন করেছেন, কিংবা আলমগীর সাহেব, যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেই তদন্ত কমিটি, সেখানে গ্রস ভায়োলেশন হয়েছে। এবং সেই ন্যারেটিভের আবার রেফারেন্স দিয়ে আপনার পরবর্তীতে দীপুমণির প্রভাবিত যে রিপোর্টগুলো, সেগুলোর রেফারেন্স দিয়ে প্রথম আলোকে দিয়ে স্টোরি করানোর চেষ্টা করেছে। এখন ধরুন আমরা এটা প্রতিবাদ করেছি, রিজয়েন্ডার প্রদান করেছি, তখন প্রথম আলো ওই আপনার দীপুমণির প্রভাবিত রিপোর্টগুলো কোটেশন হাজির করেছে। তো এটা তো প্রথম আলো এক ধরনের, আমি বলবো, অনধিকার চর্চা করেছে এবং দীপুমণির পক্ষ অবলম্বন করছে, তাকে প্রোটেক্ট করবার চেষ্টা করেছে। এবং তার ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় পরে আপনার ওই আইএমইডির রেফারেন্স দিয়ে সেই বিষয়টা দুদকের দিকে ঠেলে দিয়েছে। অর্থাৎ দায় কিন্তু দীপুমণিকে নিতে হবে। দীপুমণিকে বাদ দিয়ে আপনার যদি কোনো কিছু করবার চেষ্টা করা হয়, সেটা হবে আমাদের এক ধরনের বৈষম্য। স্যার, আপনি বৈষম্যের কথা বললেন, আমরা খুব এই সাম্প্রতিক সময়ে এসে দেখছি যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্য থেকেই উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা এখন উপদেষ্টা আছেন তারা একটা বিশেষ অঞ্চল থেকে উঠে এসেছে। এটাকে কি কোনোভাবেই আপনি বৈষম্য মনে করেন না? দেখুন, যে কথাটি খুব মুখরোচকভাবে উপস্থাপন করা হয় যে এটা চট্টগ্রাম বিভাগের সরকার, 13 জনই চট্টগ্রাম, মানে বৃহত্তর চট্টগ্রাম, কুমিল্লা এই অঞ্চল থেকে আগত। এখন উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ মিসরিপ্রেজেন্টেড হবে কেন? এমনকি রাজনীতি সরকারের সময় এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হতো। এখন তো যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হচ্ছে, কোনো ভাবে জাস্টিফাই করা মুশকিল। মুখপত্র তিনি বলেছেন যে মাত্র 4 জনের এনজিও সংশ্লিষ্টতা আছে।
কিন্তু পপুলার পারসেপশন হচ্ছে এটা এনজিওদের সরকার। পারসেপশন তো এমন একটা জিনিস, সেটা তো একদিনে তৈরি হয়নি, নানান কারণে নানানভাবে সেটা হয়েছে। আর সোশ্যাল মিডিয়াম সিলেক্ট করা হয়েছে বলে আমার ধারণা, এবং সেই কারণে সোশ্যাল মিডিয়াম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হাসিনা সরকার উৎখাতের ক্ষেত্রে। কিন্তু নিজেরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিষয়টাকে অতটা আমলে নেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। সেই জন্যে আমি মনে করি যে যারা এই দায়িত্বগুলো পালন করছেন তাদের অবশ্যই মনে রাখতে হবে যে তারা দায়িত্ব পালন করছেন at the end of the month তাদের পেচেক আসে জনগণের করের টাকায়। এই করের টাকা যাতে আসলে করায় গণ্ডায় কাজে লাগে, সেই বিষয়টা যেন তারা ভুলে না যায়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একদম সর্বশেষ খুব ছোট্ট করে একটা প্রশ্ন নিচ্ছি, যেটা আমাদের পাঠক এবং দর্শকরা জানতে চায়। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে এই মুহূর্ত পর্যন্ত কার্যক্রম, এতে দেশের মানুষ কি প্রকৃতপক্ষে সন্তুষ্টি প্রকাশ করার মতন জায়গায় এসেছেন কিনা? প্রত্যাশা সেইটি কতটা পরিপূরণ হয়েছে এটা নিয়ে এক ধরনের সোল সার্চিং চলছে এখন। একেবারেই পরিপূর্ণভাবে হতাশ হয়ে পড়েছেন লোকজন কিংবা আশা ছেড়ে দিয়েছেন আমি সেটা বলবো না, তবে সোল সার্চিং এর জায়গায় এসে উপনীত হয়েছেন। এখনই সময় সম্বিত ফেরাবার, এবং তারা যদি গা ঝাড়া দিয়ে না ওঠেন তাহলে বিপদের শঙ্কা আছে। তার মানে আপনি বলছেন যে বিপদের একটা শঙ্কা আছে, যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা এখন দায়িত্ব পালন করছেন তারা যদি দায়িত্ব পালনে পরিপূর্ণভাবে ব্যর্থ হন তাহলে বিপদের শঙ্কা আছে। সেটা তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন যে আমরা যদি ব্যর্থ হই তাহলে রাষ্ট্র বিপন্ন হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের বাংলা অ্যাফেয়ার্সকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক শ্রোতাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আবারও নতুন কোনো অতিথির সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং সমসাময়িক ভাবনা নিয়ে আলোচনায় অবতীর্ণ হব। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ স্যার।